নমস্কার বন্ধুরা, কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবামি যুগে যুগে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামের গাড়ি একটি রোড দিয়ে যাচ্ছিল। হঠাৎই সিগন্যালের কারণে গাড়িটি ট্রাফিক সিগন্যালেই দাঁড়িয়ে পড়ে। তখনই ম্যাডামের চোখ সেখানকারই একটি কনস্টেবলের উপর যায়। তখনই ম্যাডাম তার ড্রাইভারকে বলে সে যেন ওই কনস্টেবলকে তার কাছে ডেকে নিয়ে আসে। এদিকে ম্যাডামের ড্রাইভার যখন ওই ট্রাফিক পুলিশকে তার কাছে ডেকে নিয়ে আসতে গেল, তখন ট্রাফিক পুলিশ খুবই অবাক হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম আবার আমাকে কেন ডাকছে। সেই ট্রাফিক পুলিশ ভাবতে লাগলো, ডিএম ম্যাডাম তাকে কেন ডেকে পাঠালো, সে কোনো ভুল করলো নাকি। ভয়ে ভয়ে সে ডিএম ম্যাডামের গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু যখনই ওই ট্রাফিক পুলিশ গাড়িতে বসে থাকা ডিএম ম্যাডামের মুখ দেখলো, তখন সে স্তব্ধ হয়ে গেল। কে ছিলেন সেই ডিএম ম্যাডাম, আর তিনি কেন ওই ট্রাফিক পুলিশকে নিজের কাছে ডেকে পাঠিয়েছিলেন, চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। উত্তরপ্রদেশের এক জেলায় এক সাধারণ পরিবার বাস করে। পরিবারে 4 জন সদস্য, মা, বাবা, তার ছেলে এবং ছেলের বউ। ছেলের নাম অংশু এবং তার স্ত্রীর নাম হলো অয়ন্তিকা। অংশু কিছুদিন আগেই ট্রাফিক পুলিশে দারোগার পদে নিযুক্ত হয়েছিল। অংশু আর অয়ন্তিকার বিয়ে হয়েছে মাত্র 7 মাস হলো। অয়ন্তিকা বাড়িতে সকলের কথা শুনে চলে। সে একজন ভালো বৌমা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। নিজের শ্বশুর শাশুড়ি সকলকে সে নিজের মনের মতো ভক্তি করে, শ্রদ্ধা করে। শাশুড়ির সমস্ত কথা শুনে চলার চেষ্টা করে। বিয়ের 7 মাসের মধ্যেই অংশু এটা জানতে পারে যে তাদের শহরেই সরকারি চাকরির একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। অংশু ভাবল, সে যদি অয়ন্তিকার হয়ে সরকারি ফর্মটা ভরে দেয় তাহলে অয়ন্তিকাও হয়তো সরকারি চাকরি পেয়ে যাবে, আর তারা দুজনে মিলেই যদি সরকারি চাকরি করে তাদের সংসারটা আরও বেশি উন্নতি হবে। এমনটা ভেবেই অংশু অয়ন্তিকার কাছে গিয়ে বলতে লাগলো, অয়ন্তিকা, তুমি তোমার সমস্ত ডকুমেন্টসগুলো বার করো, আমি আজ তোমার ফর্মটা ভরে দেব। শহরেই একটি ভালো সরকারি চাকরির পোস্ট বেরিয়েছে, তুমি সেই চাকরির পরীক্ষাটা দাও। আমার মনে হয় তুমিও যদি সেই চাকরিটা পেয়ে যাও তাহলে আমরা দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করতে পারবো। কিন্তু অংশুর কথা শুনে অয়ন্তিকা সেখানেই চুপচাপ দাঁড়িয়ে রইল। অংশু বলতে লাগলো, কী ব্যাপার অয়ন্তিকা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে বললাম তুমি তোমার ডকুমেন্টসগুলো আমাকে দাও। অংশুর কথা শুনে অয়ন্তিকার চোখে জল চলে আসলো। সে অংশুকে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমি আর আমার পরিবার তোমার কাছ থেকে একটি কথা লুকিয়েছি। অয়ন্তিকার মুখে কথা শুনে অংশু খানিকটা অবাক হলো। সে বলতে লাগলো, কি কথা লুকিয়েছ? আসলে অংশু আর অয়ন্তিকার সম্বন্ধ দেখে বিয়ে হয়েছিল। অংশুর মা বাবা অয়ন্তিকাকে তার জন্য পছন্দ করেছিল, আর অংশুও তার বাবা মার কথায় সম্মতি জানিয়েছিল, কারণ অয়ন্তিকাকে দেখতে খুব সুন্দরী ছিল এবং তাকে দেখে খুবই সরল এবং স্মার্ট মেয়ে বলে মনে হয়েছিল। প্রথম দেখাতেই অংশুর অয়ন্তিকাকে ভালো লেগে গেছিল, তাই অংশুও এই বিয়েতে রাজি হয়ে যায়। তবে বিয়ের সময় অংশু এই ব্যাপারে কোনো খোঁজ খবর নেয়নি যে অয়ন্তিকা কত দূর পড়াশোনা করেছে। অংশুর নিজের বাবা মার উপরে বিশ্বাস ছিল। সে ভেবেছিল তার বাবা মা অন্ততপক্ষে একটা গ্র্যাজুয়েট মেয়ের সঙ্গে তার বিয়ে দেবে। এদিকে অংশু যখন অয়ন্তিকার মুখে একথা শুনল যে অয়ন্তিকা তার কাছ থেকে কোনো কথা লুকিয়েছে, সে অবাক হয়ে গিয়ে বলতে লাগলো, কি কথা লুকিয়েছ আমার কাছ থেকে, পরিষ্কার করে জানাও। তখনই অয়ন্তিকা বলল, দেখো অংশু, আমি বেশি দূর পড়াশোনা করিনি, আমি শুধুমাত্র 8 অবধিই পড়েছি, আর তারপরে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন তোমার মা বাবা এবং আমার পরিবারের লোকেরা তোমাকে একথা জানাতে বারণ করেছিল। তারা আমাকে বলেছিল যে তোমার তো শুধু ঘর সামলাতে হবে, আমাদের পরিবারকে যত্নে রাখতে হবে, তাই কত দূর তুমি পড়াশোনা করেছো এটা খুব একটা বড় বিষয় নয় আমাদের কাছে।
কিন্তু অংশু, বিশ্বাস করো, আমি আমার বাবা মাকে অনেকবার বলেছিলাম যে তিনি যেন এইভাবে আমার বিয়ে না দেন। অন্ততপক্ষে তোমাকে সব কিছু জানানো উচিত ছিল তাদের। এছাড়াও ওরা আমাকেও এই ব্যাপারে বাধা দিয়ে দিয়েছিল। এদিকে অংশু যখন অয়ন্তিকার মুখে একথা শুনলো তখন সে প্রচণ্ড রেগে গেল। সে বলতে লাগলো, তুমি আমার থেকে কেন এই সমস্ত জিনিস লুকালে? দীর্ঘ 7 মাস হয়ে গেছে আমরা একসঙ্গে একই জায়গায় রয়েছি। এই কয়েক মাসের মধ্যে তুমি একবার হলেও আমাকে এই বিষয় নিয়ে কিছু বলতে পারতে, আমাকে জানাতে পারতে। অংশু যখন অয়ন্তিকার মুখে এই সমস্ত কথা শুনলো সে প্রচণ্ড রেগে গেল এবং রাগের চোটে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। এদিকে অংশুর বাবা মা যখন অংশুকে ওইভাবে চিৎকার করতে শুনলো তখন তারাও সেখানে ছুটে আসলো। তারা অংশুকে বোঝানোর অনেক চেষ্টা করলো। তারা বলতে লাগলো, দেখ, অয়ন্তিকা খুব ভালো মেয়ে, ও পরিবারকে খুব সুন্দরভাবে গুছিয়ে সামলে নিজের সংসার করতে পারে। এছাড়াও তুই পয়সা উপার্জন করিস, ও সংসার সামলায়, এটাই তো ভালো বিষয়। তোরা দুজনেই যদি বাইরে চাকরি করতে যাস তাহলে তোদের সন্তানদেরকে কে মানুষ করবে, কে দেখবে? আমাদের বয়স হয়ে গেছে, আমাদের দেখাশোনা করার জন্য আমাদের যত্ন করারও তো কারোর প্রয়োজন। ও বাড়িতে থাকলে এই বাড়িকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে। এই কারণেই আমরা ওকে পছন্দ করেছি, আর তোকে এই বিষয়ে কিছুই জানাইনি। তখনই অংশু চিৎকার করে তার বাবা মাকে বলতে লাগলো, তোমাদের জন্য এক অশিক্ষিত গাওয়ার মেয়ে আমার গলায় ঝুলে গেছে। আমি ওর সঙ্গে সংসার করতে পারবো না। আমি এক শিক্ষিত মেয়েকে আমার জীবনসাথী হিসেবে দেখতে চেয়েছিলাম। এমন মেয়ের সঙ্গে আমি ঘর করতে পারবো না যে পড়াশোনা পর্যন্ত জানে না, যার কাছে কোনো ডিগ্রি নেই। এদিকে অয়ন্তিকা ঘরের এক কোণায় বসে কান্নাকাটি করছিল। তখনই তার শাশুড়ি এবং তার শ্বশুরমশাই তার কাছে এসে বলতে লাগলো, দেখো মা অয়ন্তিকা, তুমি এত কান্নাকাটি করো না। ও কিছুদিন এরকম চেঁচামেচি করবে, তারপর ঠিক হয়ে যাবে। এভাবেই দেখতে দেখতে কয়েক দিন কেটে গেল, কিন্তু অংশুর ব্যবহার অয়ন্তিকার প্রতি আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। অংশু সব সময় অয়ন্তিকাকে খারাপ কথা বলতো, তাকে নিচু প্রমাণিত করার চেষ্টা করত। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হতো তখনও সে অয়ন্তিকাকে ছোট প্রমাণিত করত, সকলের সামনে ওকে অশিক্ষিত বলে অপমান করত। অংশু যতক্ষণ এটা জানতো না যে অয়ন্তিকা শুধুমাত্র 8 অবধি পড়েছে, তত দিন পর্যন্ত অংশুর অয়ন্তিকার প্রতি খুব ভালো ব্যবহার ছিল। কিন্তু যবের থেকে অংশু একথা জেনেছিল তবের থেকে সে অয়ন্তিকার প্রতি আরও বেশি রুক্ষ হয়ে চলেছিল। অংশুর মা বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু অংশু নিজের এই অভ্যাসকে পরিবর্তন করতে পারছিল না। সে শুধুমাত্র একটা বিষয় নিয়েই দুশ্চিন্তা করছিল যে তার স্ত্রী অশিক্ষিত, কারণ অংশু জীবনে একজন শিক্ষিত মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। ধীরে ধীরে অংশু অয়ন্তিকাকে শুধু মানসিকভাবে নয়, তাকে শারীরিকভাবেও কষ্ট দেওয়া শুরু করলো। এমনই একদিন অংশু যখন অয়ন্তিকার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছিল তখন অয়ন্তিকা তাকে জানালো, হতে পারে আমি পড়াশোনা বেশি দূর জানি না, কিন্তু আমি তোমার ঘর পরিবারকে সুন্দরভাবে সামলে রেখেছি। তোমার বাবা মাকে নিজের বাবা মার মতো যত্ন করছি, ভালোবাসছি। এর কি কোনো মূল্য নেই? তখনই অংশু বলল, না, এর কোনো মূল্য নেই আমার কাছে। আমি শুধুমাত্র একজন শিক্ষিত স্ত্রী চেয়েছিলাম, যার সঙ্গে আমি সুখে শান্তিতে সংসার করতে পারবো, কিন্তু তোমার সঙ্গে আমি তা করতে পারবো না। তাই তুমি আমাকে এখান থেকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। যখন অংশু অয়ন্তিকাকে এই সমস্ত কথা বলল তখন অয়ন্তিকা নিজের বাবা মাকে ফোন করে সমস্ত ঘটনা জানালো। তার বাবা মা অয়ন্তিকাকে বলল, দেখ মা, আর কিছুদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিনের পর দিন অংশু অয়ন্তিকাকে এইভাবেই শারীরিক আর মানসিকভাবে অত্যাচার করতে লাগলো। অংশু অয়ন্তিকার গায়ে হাত তোলা শুরু করলো। দিনের পর দিন এত অত্যাচার সহ্য করতে না পেরে অয়ন্তিকা তার শ্বশুর বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়ি চলে আসার সিদ্ধান্ত নিল। অয়ন্তিকা ভেবেছিল সে যদি বাপের বাড়ি চলে আসে তাহলে হয়তো অংশু তার ভালোবাসাটা বুঝতে পারবে, কিন্তু যখন এইভাবেই কয়েক মাস কেটে যাওয়ার পরও অংশু অয়ন্তিকাকে তার বাপের বাড়ি থেকে নিতে গেল না, তখন অয়ন্তিকারও মনে অংশুর প্রতি রাগ জন্মালো। এদিকে অংশুর বাবা মা অংশুকে প্রায় বলতো, দেখ, তুই বৌমাকে বাপের বাড়ি থেকে নিয়ে আয়, অনেক দিন হয়ে গেছে, এইভাবে তোদের মধ্যে
মধ্যে ঝামেলা বাঁধিয়ে রাখিস না, তোরা নিজেদের ঝামেলাটাকে সালটে নে। দেখ বৌমা খুব ভালো মনের মেয়ে, ও খুব সুন্দরভাবে তোর সংসারটাকে গুছিয়ে রাখতে পারবে। কিন্তু অংশু তার বাবা মার কোনো কথাই শুনলো না। সে বলতে লাগলো, আমি ওরকম মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না, আমি ওকে ডিভোর্স দেব। এমনটা বলেই অংশু অয়ন্তিকাকে ডিভোর্সের নোটিশ পাঠালো। এদিকে অয়ন্তিকাও যখন দেখলো এতদিন হয়ে যাওয়ার পরও অংশু তাকে নিতে আসেনি, বরঞ্চ কোর্টের থেকে নোটিশ পাঠিয়েছে, তখন সেও এই বিয়েটাকে রাখতে চাইল না, এই সম্পর্ক থেকে সেও বেরিয়ে যেতে চাইল এবং কোর্টে তাদের দুজনের ডিভোর্স হয়ে গেল। ডিভোর্সের পরে অংশু নিজের জীবনে খুব সুখে শান্তিতেই থাকতে শুরু করলো, কিন্তু অয়ন্তিকা নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারছিল না। সে শুধুমাত্র অংশুর কথাই ভেবে যাচ্ছিল, তার শ্বশুরবাড়ির কথা ভেবে যাচ্ছিল, তার সংসারের কথা ভেবে যাচ্ছিল। সে কোনোভাবেই এই সমস্ত বিষয় থেকে বাইরে বেরোতে পারছিল না। তার বারবার করে মনে হতো সে জীবনে কত বড় একটা ভুল করে ফেলেছে। অয়ন্তিকা বারবার এটাই ভাবতো, সে যদি পড়াশোনা করে শিক্ষিত হয়ে যেত তাহলে তার স্বামী তার সঙ্গে এমন ব্যবহার করতো না, তার স্বামী তাকে সম্মান করত। সে যেহেতু খুব একটা পড়াশোনা জানতো না, তাই অংশু তাকে মেনে নিতে রাজি হয়নি। ডিভোর্সের কয়েক মাস পর অয়ন্তিকার বাবা তাকে বলল, দেখ মা, এখন আমি তোর দ্বিতীয় বিয়ে করিয়ে দিতে চাই। আমার মনে হয় তুই যদি দ্বিতীয় বিয়ে করিস তাহলে তুই আবারও সুখে শান্তিতে নিজের সংসার করতে পারবি। তখনই অয়ন্তিকা বলল, না বাবা, আমি আর দ্বিতীয় বিয়ে করব না। এরপরেও যদি কেউ আমাকে এইভাবে অশিক্ষিত বলে তার জীবন থেকে তাড়িয়ে দেয়, তখন আমি কি করব? আমি এখন পড়াশোনা শিখে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, আমি প্রতিষ্ঠিত হতে চাই। এদিকে অয়ন্তিকার বাবা যখন তার মেয়ের মুখ থেকে কথা শুনলো তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, কিন্তু মা, তুই তো অনেক দিন আগে নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিলিস। অয়ন্তিকা বলল, তাতে কি হয়েছে? আমার কাছে এখনও অনেক সময় আছে। আমি পড়াশোনা শিখে এখনও একজন সরকারি চাকরি হতে পারি। আমি যতদিন না একটা সরকারি চাকরি পাচ্ছি ততদিন আমি পড়াশোনা চালিয়ে যাব। এমনটা বলে অয়ন্তিকা নিজের বাবার সামনে কাঁদতে লাগলো। তখনই তার বাবা বলল, ঠিক আছে, তুই যতদিন না আমাকে বলবি যে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, আমি আর কখনো তোকে এই কথা বলবো না যে মা তুই আবার বিয়ে কর, তুই পড়াশোনা কর, আমি তোর সঙ্গে আছি। তখন অয়ন্তিকা আবারও স্কুলে ভর্তি হলো এবং কিছু দিনের মধ্যেই সে স্কুলের পড়াশোনা শুরু করলো। এভাবেই দেখতে দেখতে সে তার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষাও সম্পন্ন করলো। তারপর সে কলেজে ভর্তি হলো। কলেজে পড়াকালীন সে সিভিল সার্ভিস পরীক্ষার সম্বন্ধে জানতে পারলো। সে জানলো কিভাবে এই পরীক্ষা দিতে হয় এবং এই পরীক্ষায় পাশ করলে সমস্ত সরকারি অধিকারীরা তার আন্ডারে থেকে কাজ করবে। একথা জানার পর অয়ন্তিকা সিদ্ধান্ত নিয়ে নিল যে সে একজন আইপিএস অফিসার হবে। একথা ভেবে অয়ন্তিকা নিজের পড়াশোনা শুরু করলো এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর সে ইউপিএসসি এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলো। অনামিকা মনে মনে একটা জেদ পোষণ করে রেখেছিল। সে মনে মনে ভেবে নিয়েছিল যে সে একজন আইএএস অথবা আইপিএস অফিসার হবে এবং নিজের স্বামীকে দেখিয়ে দেবে যে সে কি করতে পারে। অয়ন্তিকা নিজেকে পড়াশোনার মধ্যে ঠেলে দিল, দিন রাত কঠোর পরিশ্রম করতে লাগলো। 3 বছর কঠোর পরিশ্রম করার পর অয়ন্তিকা ইউপিএসসি এক্সাম ক্র্যাক করলো এবং সে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হলো। অয়ন্তিকার বাবা যখন একথা জানলো তখন তার খুশির ঠিকানা থাকলো না। একদিন যারা অয়ন্তিকার পরিবারকে ছোট করেছিল, যারা বলেছিল ডিভোর্সি মেয়েকে এইভাবে ঘরে বসিয়ে রেখেছো, তাকে আবার পড়াশোনা শেখাচ্ছ, তোমার সাহস তো মন্দ নয়, এমন কথা বলা ব্যক্তিরাই সেদিন তাদের বাড়িতে মিষ্টি নিয়ে এসেছিল। অয়ন্তিকার বাবা সবার কাছে গর্বের সহিত বলছিল, আমার মেয়ে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে। কিছুদিনের মধ্যেই অয়ন্তিকাকে একটি জেলায় পোস্টিং দিয়ে দেওয়া হলো এবং সে নিজের কার্যভার খুব ভালোভাবেই সম্পন্ন করতে লাগলো। অয়ন্তিকা এটা প্রমাণ করেছিল যে কঠোর পরিশ্রম এবং সদিচ্ছা থাকলে মানুষ সব কিছু করতে পারে। অয়ন্তিকা এখন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছিল। সে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্যের পালন করে চলেছিল।
এমনই একদিন কোনো একটি দরকারি কাজে তাকে একটি মিটিং অ্যাটেন্ড করতে যাওয়ার ছিল। সে নিজের গানার এবং নিজের ড্রাইভারের সঙ্গে নিজের গাড়িতে বসলো এবং গন্তব্যস্থলের দিকে রওনা দিল। রাস্তায় যেতে যেতেই একটি ট্রাফিক সিগন্যালে তার গাড়িটি দাঁড়ালো। অয়ন্তিকা গাড়িতে বসে বসে এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ করেই তার চোখ গেল অংশুর দিকে। অংশু সেখানে ট্রাফিক পুলিশ হিসেবে নিযুক্ত ছিল। অয়ন্তিকা যখন অংশুকে দেখল তখন পুরনো দিনের সমস্ত স্মৃতি যেন তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সে নিজের ড্রাইভারকে বলল, তুমি গাড়ির থেকে নামো আর ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো। ওই যে ওইখানে যে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে রয়েছে সেই ট্রাফিক পুলিশকে তুমি এখানে ডেকে নিয়ে আসো। এদিকে যখন অয়ন্তিকার ড্রাইভার তার ম্যাডামের মুখ থেকে কথা শুনল তখন সেও সেই পুলিশ ইন্সপেক্টরের কাছে চলে গেল এবং তাকে এটা জানালো যে ডিএম ম্যাডাম তার সঙ্গে দেখা করতে চায়। এদিকে অংশু যখন কথা জানলো যে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার সঙ্গে দেখা করতে চায়, সে খুব ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো সে এমন কি করলো যার কারণে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে এইভাবে তলব করলো, আর তাও এইভাবে রাস্তায়। কারণ সে তো খুব ভালোভাবেই নিজের কাজ করে চলেছিল। অংশু ভয়ে ভয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু ম্যাডামকে দেখা মাত্রই তার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো। কারণ সেই ম্যাডাম আর কেউ নয়, সে ছিল তার প্রাক্তন স্ত্রী অয়ন্তিকা, যাকে সে আজ থেকে 10 বছর আগে ডিভোর্স দিয়ে দিয়েছিল। আর তার ডিভোর্স দেওয়ার কারণ ছিল অয়ন্তিকা একজন অশিক্ষিত মহিলা ছিল। অংশু নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সেই পরিস্থিতিতে সে নিজেকে সামলে নিল আর অয়ন্তিকাকে সেলিউট করে বলতে লাগলো, ম্যাডাম আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি আপনার জন্য কি করতে পারি? আমার দ্বারা কি কোনো ভুল হয়ে গেছে? অয়ন্তিকা অংশুকে বলতে লাগলো, কালকে তুমি আমার অফিসে এসে দেখা করবে, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। এমনটা বলেই অয়ন্তিকা নিজের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে অংশু এটা ভেবে ভেবে কুল পাচ্ছিল না যে কিভাবে অয়ন্তিকা একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেল। পরদিন সকালে অংশু অয়ন্তিকার অফিসে গিয়ে পৌঁছলো। অয়ন্তিকার কেবিনের বাইরে একজন চাপরাশি দাঁড়িয়েছিল। অংশু সেই চাপরাশিকে বলতে লাগলো, ম্যাডাম আমার সঙ্গে কাল দেখা করতে চেয়েছিলেন, তাই আমি এসেছি। আপনি দয়া করে ম্যাডামকে বলুন যে অংশু এসেছে। তখনই চাপরাশি ভেতরে গিয়ে অয়ন্তিকাকে অংশুর কথা বলল। অয়ন্তিকা বলল ওনাকে ভেতরে পাঠান। অংশু তখন ভেতরে ঢুকে অয়ন্তিকাকে সেলিউট করলো। অয়ন্তিকা বলল, সামনে চেয়ার আছে, এখানে বসে পড়ুন। তারপর অয়ন্তিকা অংশুকে ধন্যবাদ জানাতে লাগলো। সে বলল, অংশু আমি তোমাকে ধন্যবাদ জানানোর জন্য আজকে এখানে ডেকেছি। অংশু যখন অয়ন্তিকার মুখে একথা শুনল সে অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, কিন্তু তুমি আমাকে কেন ধন্যবাদ জানাচ্ছ? আমি তো তোমাকে অনেক অপমান করেছি, তোমার সঙ্গে অনেক খারাপ করেছি, তবুও তুমি আমাকে ধন্যবাদ জানাচ্ছ? অয়ন্তিকা বলল, তুমি যদি আমাকে ডিভোর্স না দিতে তাহলে আমি কখনো জানতেই পারতাম না যে আমি কি করতে পারি। সেদিন তুমি আমাকে অপমান করেছিলে, আমাকে প্রতারিত করেছিলে, আমাকে ডিভোর্স দিয়েছিলে, নিজের জীবন থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলে। তাই আমার মধ্যে এই জেদ জেগেছিল যে আমি পড়াশোনা শিখে একজন সরকারি অধিকারী হব, আমি এত বড় হব যে তোমার মতো মানুষ আমার কাছে অনেক ছোট হয়ে যাবে। এমনটা ভেবেই আমি নিজের জীবনে পড়াশোনা শুরু করি, নিজের জীবনে এগিয়ে যাই। কিন্তু আজ আমি এটা বুঝতে পারছি, সেদিন তুমি যদি আমাকে ডিভোর্স না দিয়ে আমাকে নিজের জীবনে মেনে নিতে, আমার সঙ্গে সংসার করতে, তাহলে হয়তো আমি নিজের ক্ষমতা বুঝতেই পারতাম না, আমি আমার পোটেনশিয়ালিটি বুঝতে পারতাম না, আমি কখনো এটা জানতেই পারতাম না যে আমি কি করতে পারি। আমি সারা জীবন এটাই ভাবতাম যে আমি সংসার সামলানোর জন্য জন্মেছি, আমি একজন গৃহবধূ হিসেবেই নিজের জীবন কাটিয়ে দিতাম, আমি জীবনে কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম না। তোমার জন্যেই আজকে আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি, তাই আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। অংশু অয়ন্তিকার কাছে ক্ষমা চাইতে লাগলো। সে বলল, অয়ন্তিকা আমাকে ক্ষমা করে দাও। আজকে অংশু নিজের ভুলের জন্য বারবার অয়ন্তিকার কাছে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু অয়ন্তিকার মনে অংশুর জন্য তখন কোনো রাগ ছিল না, কোনো অভিমান ছিল না। অয়ন্তিকা বলতে লাগলো, তোমাকে অনেক ধন্যবাদ অংশু, তোমার জন্যেই আজকে আমি নিজের জীবনে এত বড় হতে পেরেছি, আমি তোমাকে সারা জীবন মনে রাখবো।
এমনটা বলেই অয়ন্তিকা নিজের একটি কাজ সম্পন্ন করার জন্য সেখান থেকে চলে গেল। অংশ নিজের বাড়িতে ফিরল এবং নিজের বাবা মাকে অয়ন্তিকার সম্বন্ধে সমস্ত কিছু জানালো। অংশ নিজের কৃতকর্মের জন্য নিজেকে দোষারোপ করতে লাগলো। পরবর্তীকালে অংশু অয়ন্তিকাকে আবারও বিয়ে করার জন্য তার বাড়িতে প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু অয়ন্তিকা তার সঙ্গে বিয়ে করতে রাজি হয়নি। অয়ন্তিকা নিজের জীবনে অনেক এগিয়ে গেছিল। অংশু যখন অয়ন্তিকাকে বিয়ের জন্য আবারও প্রপোজ করেছিল, তখন অয়ন্তিকা তাকে বলেছিল, তুমি শুধুমাত্র আমার পদ এবং প্রতিষ্ঠাকে পছন্দ করছো, আমাকে নয়। তুমি যদি আমাকে পছন্দ করতে, আমাকে ভালোবাসতে, তাহলে অনেক আগে তুমি আমাকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে, আমাকে ডিভোর্স দিতে না। অংশু, আমি আজ যে জায়গায় রয়েছি সেটা অবশ্যই তোমার জন্য। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছিলে, আমাকে নিজের জীবন থেকে বার করে দিয়েছিলে বলেই আমি জেদের বশে পড়াশোনা শুরু করি এবং আজকে আমি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আমি আমার সেই পুরনো দিনগুলোকে ভুলে গেছি। তুমি তোমার জীবনে সুখে থাকো, আমি আমার জীবনে আমার কাজ নিয়ে সুখে থাকতে চাই। আমি কখনোই এমন মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না যে শুধুমাত্র আমার পদ, আমার প্রতিষ্ঠাকে পছন্দ করে, যে আমাকে ভালোবাসে না, আমার অস্তিত্বকে ভালোবাসে না। তাই আমাকে তুমি ক্ষমা করো। এমন কথা বলে সেদিন অয়ন্তিকা এই সম্পর্ক থেকে নিজেকে মানসিকভাবেও নিস্তার দিয়েছিল, মুক্তি দিয়েছিল। সেদিন অংশু নিজের ভুল বুঝতে পেরেছিল, কিন্তু এখন তার কাছে আর কোনো রাস্তা ছিল না। সে চাইলেও আর কোনো দিন অয়ন্তিকাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে পারবে না। তাহলে বন্ধুরা, এই কাহিনী ছিল এমন এক মেয়ের কাহিনী যাকে অশিক্ষিত গাওয়ার বলে তাকে ডিভোর্স দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই মেয়েটি হার মানল না। সে আবারও নিজের জীবনে এগিয়ে গেল এবং নিজেকে প্রতিষ্ঠিত করল। সেই মেয়েটি নিজের ভাগ্য নিজের হাতে লিখেছিল। এই কাহিনী আমাদের শেখায়, পরিস্থিতি যেমনই হোক না কেন, কঠোর পরিশ্রম এবং দৃঢ় নিশ্চয়ের দ্বারা আমরা সকল সমস্যার সমাধান করতে পারি এবং নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা? অয়ন্তিকার কি অংশুকে ক্ষমা করে দিয়ে তাকে আবারও নিজের জীবনে মেনে নেওয়া উচিত হয়েছিল, নাকি সে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আপনারা আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন। আমি সেখানে আমার ডেইলি লাইফের বিভিন্ন রকমের ইনসিডেন্ট, বিভিন্ন রকমের ঘটনা শেয়ার করে এবং অনেক মোটিভেশনাল স্টোরিও শেয়ার করে থাকি। তাই আপনারা যদি চান আমাকে সেখান থেকে ফলো করতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে চাইলে আমাকে ফলো করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।